আড্ডাগুলির অন্দরমহলে আড্ডাগুলির অন্দরমহলে আজ আরো একটি নতুন পর্ব। আর আজকের পর্বে এমন একজন অতিথি, আহ, শিলিগুড়ির বহু পুরনো এবং আমারও বহু পুরনো দিনের বন্ধু দীপক দাস। নমস্কার দীপক দা। আড্ডাগুলির অন্দরমহলে স্বাগত জানাচ্ছি। একদম একদম। যদিও আড্ডাগুলি যাওয়া হয়নি, আর অন্দরমহল তবুও যেহেতু পুরনো দিনের মানুষ, একেবারে অন্দরেরই মানুষ অবশ্যই। হ্যাঁ, তো কেমন লাগছে একটা নতুন যদিও বয়সটা অনেকটা হয়ে গেছে, তবুও মনে তো সবুজ এখনো। একদম সবুজ থাকতেই হবে। খুব স্বাভাবিকভাবে যখনই নতুন কোনো কাজের একটা প্রসঙ্গ আসে, আর বিশেষ করে রিমির মতন একজন সুলেখিকা, সংস্কৃতি মনস্কা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ হিসেবে ভীষণ একজন ভালো মনের মানুষ, তার কাছ থেকে যখন একটা বিষয়ের ভাবনা সামনে আসে, খুব স্বাভাবিকভাবেই বিষয়টা নাড়া দেয় আর কি। আচ্ছা, শুনে আমি খুব ধন্য হলাম। আর তোমার নামটার মধ্যেই একটা অদ্ভুত, কি বলবো, একটা মাদকতা লুকিয়ে আছে আর কি। কোথাও গিয়ে মাদকতা বলতে অন্দরমহলে যে কোথাও গিয়ে আমার যেটা মনে হয় যে কাজটুকুনি হবে ভীষণ আন্তরিক ভাবে হবে। মানে অন্দরমহলে একটা অন্তর রয়েছে যেটা খুব আন্তরিক ভাবে আমাদের করতে উদ্বুদ্ধ করবে সবাইকে। একদম তাই। আর তোমার সাথে আলাপচারিতা সেটা একটা অন্য মাত্রা যোগ করবে অবশ্যই। আচ্ছা, দীপক দাস এমন একজন মানুষ, উনি অনেক রকম কাজ করেন। হ্যাঁ, আমাদের যদিও যোগাযোগের সূত্র আমার ছেলে, একেবারে ছোটবেলাকার সেই গল্প, সেই গান বাজনা নিয়ে, গান বাজনা, সেই স্কুলে নাটক করানো, সেই সবকিছু সেটা আলাদা। তারপরে যুক্ত হলো রেডিওর মাধ্যমে আর কি। দীপক দার যেটা পরিচয় সকলে জানেন কিনা জানি না, দীপক দা কিন্তু খুব ভালো গান লিখতেন এবং সেই গান আমরা বন্দনায় বাজাতাম। প্রচুর আধুনিক গান, এ মাসের গান, এগুলো সেই গান দিয়ে শুরু করি, সেই লিরিক গুলো দিয়ে শুরু করি, যে কিভাবে গানগুলো ভেতরে আসতো এবং কেন আসতো, কবে থেকে আসতো, সেই যাত্রাটা। আসলে কি হয় সেটা হচ্ছে যে লেখালেখির আমি পোকাই বলবো, এই পোকাগুলো কিলবিল করে, তো লেখাগুলো নিজের মতন করে লেখা, হয়তো তার গুণগত উৎকর্ষ হয়তো সেইভাবে সামনে আসেনি। না, আমি সেটা বলতে চাইছি না, এটা তো আসবেই, সূত্রটা আর কি, একদম শুরুটা, মানে শুরুটা যে এই গান লিখবো। হ্যাঁ, এটা বলছি আর কি। লেখাটা মানে এই ছন্দবদ্ধ কবিতা লেখার একটা প্রবণতা অনেকদিন ধরেই ছিল, বহুদিন ধরে। পরবর্তীতে যেটা হলো, আমার সহধর্মী যিনি যখন আকাশবাণীতে আধুনিক বিভাগে পাশ করলেন, আচ্ছা, আর তুমি জানো যে আকাশবাণীতে যে নিয়মটা আছে, এখানে মৌলিক গান করতে হয় আর কি, রেকর্ডেড সং চলে না। এবার তখন মৌলিক গান করতে গিয়ে দেখা গেল যে এখানে হাতে গোনা কয়েকজন আমাদের গীতিকার রয়েছেন, স্বর্ণকমল চট্টোপাধ্যায়, পীযূষ ঘটক, তোমার দিনাজপুরের তপন রায়, এদিকে তরু রায়কট, এই ধরনের মানুষগুলোর গীতিকার হিসেবে তারা অ্যাপ্রুভ ছিলেন। এবং প্রথম অবস্থায় যখন আমার মিসেস অ্যাপ্রুভড হলেন, তখন এমন হয়েছে ওনাদের গানগুলো আমি নিতাম, পীযূষদের গান, স্বর্ণকমলদের গান উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে নিতাম। এবার এটা করতে করতে দেখা গেল যে বেশ কিছু পরবর্তীতে আমি পারমিশন নিয়ে আমার নিজের লেখা কিছু গান তাদের নামে প্রচারিত হতো। এটা একটা কিন্তু ব্যাপার ছিল। কিন্তু যেহেতু তখন ওই 5টা গানের একটা চাঙ্ক হতো, 3টে গান এক সময়, 2টো গান এক সময়। এবার এই 5টা গান জোগাড় করা একটা টাফ ব্যাপার ছিল। ঘটনা প্রবাহে সেই সময়টা আমি যুব অনুষ্ঠান নিয়মিতভাবে পরিচালনা করতাম, এবং যুব অনুষ্ঠানে
বিভিন্ন ধরনের যে স্ক্রিপ্ট লেখা, তার মধ্যে সাংগীতিক স্ক্রিপ্টও প্রচুর ছিল। সেটা দেখে তদানীন্তন স্টেশন ডিরেক্টর নমস্য ব্যক্তি অমলেন্দু বিকাশ কর চৌধুরী একদিন আমাকে তার চেম্বারে ডাকলেন। আচ্ছা, যে দীপক, এরকম ব্যাপার, আমি তোমার লেখালেখি গুলো দেখছি। লিরিক গুলো লক্ষ্য করছেন। তখন উনি কিন্তু প্রতিদিন প্রোগ্রাম ফলো করতেন আর কি, শুনেছি। এবার মানে ভীষণ ভীষণ গুণী ব্যক্তিত্ব ছিলেন, নিজে সঙ্গীতজ্ঞ ছিলেন। তো একদিন আমাকে বললেন যে তুমি নিচে গান লিখছো না কেন, তুমি গীতি কবিতা জমা দিচ্ছ না কেন? আমি বললাম স্যার আমি তো প্রসেস কিছুই জানি না। তখন অসীম দাস ছিলেন হচ্ছে ওই দায়িত্বে টেক্সটে, বলে তুমি অসীমের সাথে দেখা করো, আমাদের নিয়মটা হচ্ছে 25টা গান জমা দিতে হয়, বিভিন্ন ধরনের গান, 25টা গান, তুমি তাড়াতাড়ি করে জমা দাও। অসীম দাসের সাথে গিয়ে যোগাযোগ করলাম, অসীম বললেন তুমি তাড়াতাড়ি ইয়ে করে দাও, স্যার যখন বলেছেন। এবং তুমি বিশ্বাস করবে না, আমি এত উৎসাহ পেলাম, আমার মধ্যে 2-3 দিনের সময় লাগলো না, 25খানা গান আমি কিন্তু লিখে ফেললাম। মানে 10টা আধুনিক, 10টা দেশাত্মবোধক, 5টা ভক্তিগীতি। বাপরে বাপ, আসলে এটা একেবারে মানে কবিতার মতন, যেরকম একটা যখন মাথার মধ্যে কিছু আমরা হয়তো একদিনে 30টা করতে পারলাম, চ্যালেঞ্জিং একটা ব্যাপার এসে গেল। আর সব তার উপরে ব্যাপারটা ছিল কি, যে স্যার আমাকে বলেছেন, তার মানে স্যারের কোথাও গিয়ে একটা বিশ্বাস আমার উপর হলো আর কি। মানে তখন ওই যে বিশ্বাস আর সৃজনটাও কিন্তু মানে সৃষ্টি শক্তি না থাকলে তো শব্দ ধরা যায় না, মানে শব্দগুলো আসছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে উনি কিছুটা, কিন্তু কিছুটা কেন পুরোটাই পথ প্রদর্শক আর কি। এবং প্রথম গিয়ে আমি ওই চার্টটা ওনার হাতে জমা দিলাম। আচ্ছা, উনি চোখ বুলিয়ে নিলেন, নিয়ে বললেন তুমি অসীমের কাছে দিয়ে দাও। এবং ভেরি বোধহয় 2 দিন কি 3 দিনের মধ্যে আমি অফিসিয়াল অ্যাপ্রুভালটা পেয়ে গেলাম। তার নিচে জলজল করছে অমলেন্দু বিকাশ কর চৌধুরী না, সইটা এখনো আমার কাছে আছে, ওই কন্ট্রাক্ট সযত্নে রেখে দিয়েছি। ওটা আমার কাছে জীবনের মূল্যবান। ওটা সামনে থাকলে ভালো হতো, আমাদের দর্শকদের দেখাতাম। না তুমি, আমি তোমাকে তাহলে পরে দিতে পারবো, তুমি ইনসার্ট করে নিতে পারবে, আমার ফাইলের মধ্যে আছে। যাই হোক, এই আমার শুরু হলো আর কি। শুরু হওয়ার পরে তো যাই হোক, আবার এইবারে ওখানে আসছি, বিশেষ গান করলেন। এবার আমার সাথে আমাদের যিনি গোপাল কর্মকার, তিনি সেই সময়কার ওখানকার কম্পোজার ছিলেন, ওনার সাথে আমার একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং। মানে গোপালদা হচ্ছে মানে স্টার আর্টিস্ট হিসেবে মানে একদম দুর্দান্ত, এবং সুরকার, তার যে সুরের যে ধারাটা, সেটা ভীষণ ভাবে আমাকে নাড়া দিত আর কি। তা আমার একটা এরকম একটা অভ্যাস হয়ে গেল, একটা করে গান লিখতাম, দৌড়ে চলে যেতাম গোপালদার কাছে, বললো এই যে লিখলাম, কি করবেন দেখেন আপনি। আর গোপালদা আমার কাছে বলছিল, দীপক যদি সুরের প্রয়োজনে একটু এদিক ওদিক করতে হয়, অসুবিধা নেই তো? আমি তো কোনো অসুবিধা নেই, আপনি করে নেবেন কাঠামো। এই করে করে প্রথম একটি গান সুরের ভিতর হলো, যেটি আমার মিসেস গাইলো। আমার গানটার লিরিকটা মনে আছে এখন, একটু শুনি, হয়তো তুমি শুনে থাকবে আকাশবাণী। ও বকুল ও চাপা হাসনু হানা, না 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 ঝরে যেও না। এটা হচ্ছে আমার প্রথম আমার নামে প্রকাশিত, আমার লেখা আমার নামে প্রকাশিত আকাশবাণীতে আধুনিক গান। শুনেও ভীষণ ভালো লাগছে, ব্যাপার একদম। আর প্রথম যা কিছু না, একেবারে প্রথম প্রেমের মতন, মানে সেই অনুভূতি ব্যাখ্যাতীত, ওটা আলাদা করার ব্যাপার। এরপরে এলো একে একে। পুরোটা মনে আছে না? ওই প্রথমটাই মনে আছে, এইটুকুনটাই মনে আছে। পুরোটা দেখতে হলে আমাকে খাতা দেখতে হবে, খাতা সব আছে। হ্যাঁ, সব আছে, সবগুলোই আছে। আচ্ছা, এগুলো কিন্তু মানে এখনকার সময়ের সাথে চলতে হলে এগুলো কিন্তু সব টাইপ করে একদম, হ্যাঁ, সেইটা করা হয় না। সেই ক্ষেত্রে বলতে পারো যে আমি একটু আলসেমি টাইপের আর কি। আমার মানে আমার যদি ধরো এই মুহূর্তে তুমি যদি বলো, আমার প্রায় 200-250 গান লেখা আছে, এবং পাণ্ডুলিপি নেই তার সংখ্যাও বোধহয় সংখ্যাখানে 100-র মতন হবে, হয়তো কাগজে লিখে দিয়ে দিয়েছি, সেটা আমার সংগ্রহ করা হয়নি, ওটা কোন আকারে থেকে গেছে। মানে লিখিত অবস্থায় আমার কাছে নেই, মানে তেমন পেশাদারিত্ব। কেউ যদি আমাকে বলে যে ওই গানটা আপনার কাছে আছে লেখা, আমি দিতে পারবো না। এরকম অনেক গান হয়েছে। কিন্তু আজকের এই যুগে একটু পেশাদারিত্ব থাকাটা মনে হয় না, সেটাই এখন মনে হয় যে এটাকে যদি আমি একটু
মানে একটা যদি কি বলা হয়, সংগ্রহ করতে পারতাম। যেটুকুন আছে আমার ডায়েরির মধ্যে লেখা আছে, আচ্ছা, আর বাদ বাকি আর সংগ্রহ করা হয়নি। এটা গেল ওই ফেজটা। তারপরের ফেজে এলো হচ্ছে এই গোপালদারির উদ্যোগে, দীপক তুমি এটা আমাকে একটা মিউজিক্যাল ফিচার করো একটা। এবার দেশাত্মবোধক গানের উপরে 15ই আগস্ট আকাশবাণী থেকে প্রচারিত হয়, তুমি তো জানোই ভালো করে। এবার ফিচারটা হচ্ছে খুব মানে ভীষণ টাফ ব্যাপার আর কি। একে তো হচ্ছে গ্রন্থিত যে ব্যাপারটা থাকবে সেটা লেখা গদ্যটা, তার সাথে হচ্ছে মোটামুটি 30 মিনিটের অনুষ্ঠান হলে 5খানা গান লিখতে হবে, সেই গানের সাথে মিলিয়ে করে আবার স্ক্রিপ্টটা লিখতে হবে। এটা একটা খুব দুর্বোধ্য ব্যাপার ছিল, পরিশ্রমের, মানে অনেকটা গবেষণামূলক। হ্যাঁ, এবং সেক্ষেত্রে বলতে পারবো যে আমি খুব সাকসেসফুলি আমার প্রথম অনুষ্ঠানটা আমি করতে পারলাম, এবং তার প্রোডাকশনের দায়িত্বটাও আমাকে তখন আকাশবাণী থেকে দেওয়া হলো আর কি। তখন ওটার দায়িত্বে ছিলেন হচ্ছে আমাদের মিউজিক প্লেক্স ছিলেন হচ্ছে শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়, শম্ভু ব্যানার্জি। শম্ভুদা বললো নাম করা, শম্ভুদা বললো এটা দীপকই প্রোডাকশন করবে। এবার রেকর্ডিং থেকে আরম্ভ করে এডিটিং থেকে আরম্ভ করে যাবতীয় সবকিছু আমি করলাম, এবং গানগুলো সত্যি অর্থে সুপার হিট হলো। পরবর্তীকালে যেগুলো গান ইন্ডিভিজুয়ালি প্রচুর মানুষ গিয়েছেন আর কি। এবং তুমি জানো যে আমাদের আকাশবাণী থেকে বিভিন্ন অনুষ্ঠান কভার করতে যেতে হতো, কভারিং এ যেতাম। সেটা এখনো হয়, এখন মানে অনুষ্ঠান চালানো হয়, চলছে আর কি। তো আমার এরকম একটা অভিজ্ঞতা এরকম হয়েছে। আমি রেড ক্রস ভবনে 15ই আগস্টের উদ্বোধন অনুষ্ঠান এসডিও উদ্বোধন করবেন, সেটা আকাশবাণী থেকে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে রেকর্ডিং করতে যাব। এবার রেকর্ডিং করছি, তো কোন এক স্কুলের স্টুডেন্টরা মিলে আমার একটি লেখা গান জন্মভূমি মা আমাদের তোমায় ভালোবাসি, ওরা গানটা বন্দনা তো বেজেছিল তো, হ্যাঁ ওরা গানটা গাইছে। আমি না মানে খুব থ্রিল হচ্ছে, মানে একটা আলাদা যে আমার লেখা গান ওরা করছে। গানটা শেষ হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমরা কি গানের যিনি কে লিখেছেন, কে সুর দিয়েছেন তোমরা জানো? বলে না, আমাদের তো দিদিমণি শিখিয়ে দিয়েছেন, আমরা এটা কিছু জানি না। তো সেখানে গিয়ে কোথাও মনে হলো যে এটাও কিন্তু আমাদের একটা ল্যাপস বলবো, যারা শেখাচ্ছেন তাদের এটা কিন্তু দায়িত্ব। একদম, আমি আমার কথা শুধু বলছি না। যেমন জটিলেশ্বরের গান, এটা জটিলেশ্বর লিখেছেন, এটাও কিন্তু সবসময় সকলে জানেন না তো, মানে কার লেখা গান। এতে আজকে একটি অনুষ্ঠানে আমার সকালবেলা একটা অনুষ্ঠান ছিল, খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান ছিল, সলিল চৌধুরী জন্মশতবর্ষে সলিল এক খোঁজ। মানে আমি এটা নিয়েছিলাম হচ্ছে সলিল চৌধুরীর অজানা তথ্য যেগুলো, সেটা তার একটা সংকলিত ব্যাপারটা। তো সেখানে গিয়ে জানতে পারলাম যে এমন একটি গান তরুণ বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। গানটি আমি অনেকবার শুনেছি, কিন্তু এটা যে তরুণ বন্দ্যোপাধ্যায় গিয়েছেন এবং একটা সিনেমায় ব্যবহার হয়েছে সেটা আমার জানা ছিল না। তো এই অজানা ব্যাপারগুলো এখনকার প্রজন্মকে একটু জানানো দরকার, অন্তত কে লিখছেন গান, কে সুর দিচ্ছেন, এরকম গান প্রচুর। এখন সবাই তো গুগল নির্ভর, আবার হচ্ছে চ্যাট জিপিটি নির্ভর, সেখানে তো সব তথ্য থাকে না, কিছুই থাকে না। আর সেই তথ্যগুলো তো ইনসার্ট করতে হবে। বিশেষ করে কি হচ্ছে, মৌলিক সৃষ্টির ক্ষেত্রে কিছুই থাকে না, সবই মৌলিক সৃষ্টি। আর আমার তো মনে হয় দেখো সবকিছুর একটা মেরিটস ডিমেরিটস আছে। এই যে এআই, অনেক কিছুতেই কিন্তু এআই একটা ডিমেরিটসও প্রচুর। মানুষের সৃজন ক্ষমতা, সৃষ্টির যে এআই অনুভূতি তৈরি করতে পারে না। এআই থাকুক, কিন্তু আমাদের সৃজন ক্ষমতা যেন হারিয়ে না যায়। আমি যে নাটকটা করলাম সম্প্রতি, ওটা এআই কে নিয়ে। আচ্ছা, নাটকটার নামটা হচ্ছে সংবেদ, এবং তার ক্যারেক্টার একটা ছিল এআই। আলটিমেটলি এন্ড অফ দা ড্রামাতে আমরা ওটাই এস্টাবলিশ করলাম যে এআই সব পারে, কিন্তু মানুষের মধ্যে যে ভালোবাসা, মানুষের মধ্যে যে আবেগ, অনুভূতি, সেটা এআই তৈরি করতে পারে না। এবং এই অনুভূতি, পর্যবেক্ষণ, ভালোবাসা, প্রেম,
এগুলি তো মূলধন। একদম একদম, মানে সৃষ্টির ক্ষেত্রে, সৃজনের ক্ষেত্রে এটাই তো এটাই তো দরকার। কাঁচামাল, কাঠামোটা দাঁড়িয়ে আছে এগুলোর উপরে, এগুলির উপরে প্রত্যেকটা স্টেজ ওয়াইজ এই ব্যাপারটাকে যেতে হবে। হ্যাঁ একদম। আজকে তুমি কবিতা লিখছো, হ্যাঁ তুমি একটা ভাবনা নিয়ে তোমার হ্যাঁ। কবিতা লিখছো, হুম নির্মাণ যেটা করছো, একদম। ইয়ে করে শব্দ দিয়ে ছবি নির্মাণ, একদম। এবং যে যে ছবিটা সবটাই কিন্তু জীবন নির্ভর, একদম জীবন নির্ভর, জীবনের বাইরে কিছু জীবনের নয়, বাইরে কিছু নয়। জীবনে সেই জীবনটা তো মানে লাইফ যেটা, সেই রক্ত মাংস, ঠিক। সেটা তো এআইতে নেই। অবশ্যই, একদমই নেই, তাই? একদমই নেই। আচ্ছা, আমরা আমাদের শ্রোতা বন্ধুদের একটু জানিয়ে রাখি, দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আমরা কিন্তু কথা বলছি গীতিকার দীপক দাসের সঙ্গে। হ্যাঁ, আজকে তার পরিচয়টাই কিন্তু মূল, এবং তার কর্মকাণ্ড কথাবার্তার মধ্যে দিয়ে আপনারা নিশ্চয়ই সেটা বুঝে গেছেন আমাদের এই আড্ডাগুলির এই পর্বে। দীপক দা, আমরা চলে যাই আরো একটু, যে এই যে কাজগুলো পরবর্তীতে কিভাবে গেল। তারপরে বলতে মানে গীতিকার, একদম একদম, আমরা গীতিকারের নানান জায়গাগুলি, এই যে ওরা শুনলো, ওরা জানে না গান করছিল, অথচ তারা গীতিকারের নাম। যাই হোক, তারপর তো আমি উদ্যোগ নিয়ে জানালাম, আচ্ছা, এবং ওদেরকে অনুরোধ করলাম যে তোমরা তোমাদের যার কাছে শিখছো তাকে গিয়ে বলবে, শুধু আমার নাম নয়, গীতে বা সুরকারের নাম নয়, যখনই যে কোনো গান গাইবে, সেটা মৌলিক গান না হলেও রেকর্ডের সং হলে, সেইখানে যে গানের রচয়িতা এবং সুরকার, তার নামটা কিন্তু তোমরা গান শুরুর সময় শিখে নেবে, অবশ্যই উল্লেখ করবে। এবং পরবর্তীতে গাইছো, রবীন্দ্রসঙ্গীত গাই, এটা তো আমাদের বলতে হয় না, বলতেই হয়। পরবর্তীতে আমি যখন অনুষ্ঠান শুরু করলাম, আমি এই মুহূর্তে যে অনুষ্ঠানের সাথে জড়িত আছি, সেটা সিসিএনএ অনুষ্ঠান, গত 8 বছর ধরে অনুষ্ঠান করছি। এবার সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন ধরনের শিল্পীরা আসেন, পুরো মূলত গানের অনুষ্ঠান ওটা, 1 ঘন্টার অনুষ্ঠান হয়। সেখানে আমার প্রাথমিক শর্তই হচ্ছে ওটা, আইদার শিল্পীকে অথবা অ্যাঙ্কারকে আমাদের এই গীতিকার সুরকারদের নামটা বলতে হবে। একদম তাই। এই যে মাথার মধ্যে চিন্তাটা এলো, এটা কিন্তু যেরকম রেডিওতে মাস্ট বলতেই হয়, এগুলো কিন্তু আমাদের রেডিও থেকে প্রাপ্ত, কারণ এটা তো বাস্তব যে একটা গানের নির্মাণ যখন হচ্ছে, তার যে পিলার গুলো, গীতিকার তার লিখলেন তার ভাবনায়, সুরকার সেই ভাবনা ধরে সুর প্রয়োগ করলেন, সেখানে রাগ ভিত্তিক হতে পারে, অন্যান্য সুরে প্রভাবিত হতে পারে। এবার সেটা যখন তিনি গায়ক বা গায়িকাকে দিচ্ছে, মানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে, তখন সে তার এক্সপ্রেশনটা সেখানে ডেভেলপ করছে, সেটা তো ওটার উপর নির্ভরশীল। এবার এই যে তিনের মেলবন্ধন দিয়ে কিন্তু একটা সুন্দর গান তৈরি হচ্ছে। আর এই বিষয়ে আমি একটা জিনিস উল্লেখ করতে পারি, যে আকাশবাণীতে থাকাকালীন আমার জীবনের গীতিকার হিসেবে 2টো উল্লেখযোগ্য কাজ আমি করেছিলাম। সেই জায়গাটা। আর একটা কথা মাঝখানে একটু আমি বলছি, সেটা হচ্ছে যে এই যে শুরুয়াত, সেটা কোন সাল? এটা আমাদের দর্শক বন্ধুরা, এটা তোমার হচ্ছে 82 1980 সালে আমি আকাশবাণীর সাথে সংযোগ আমার তৈরি হয়, কারণ তার আগে আমি ডুয়ার্সে ছিলাম। 80 সালে শিলিগুড়িতে আসি। 82 তখন আমি এই অ্যাপ্রুভালটা পাই। তার পরবর্তীতে শুধু গোপাল কর্মকার না, আরো প্রথিতযশ সুনীল দেব ছিলেন, সুনীল দাশগুপ্ত ছিলেন, দেবাশিস অধিকারী ছিলেন, আনন্দ বোরাসজি, প্রত্যেকেই আমার গানে সুর করেছেন। এবং সেই সময় আমাদের একটা চান ছিল, এই মুহূর্তে নেই, আমি খুব হতাশ সেটার জন্য, এ মাসের গান বলে অঞ্জলি, আবার পরবর্তীতে ওটার নাম হয়েছিল স্বরলিপি। এই যে আমরা যারা গান লিখি এবং যারা সুর করে, কম্পোজার, আমরা কিন্তু অপেক্ষা করে থাকতাম এই মাসের গানের জন্য। কারণ এই মাসের গানটা আমাদের কাছে একটা টার্গেট পয়েন্ট ছিল, যে ওটা বেস্ট অফ দ্য লট অফ দ্য মান্থ, এবং মাসে সপ্তাহে 1 দিন করে বাঁচতো আর কি, মানে মাসে 4 বার ব্রডকাস্ট হবে, ওটা স্পেশাল প্রোগ্রাম। ওটা তার জন্য যে আয়োজনটা, তো সেটা কোথাও হারিয়ে গেল এখন। তো সেটাও একটা, লেখার উৎসাহটা কমে যাওয়ার অন্যতম কারণ, এটাও কিন্তু একটা কারণ। কারণ আগে সেই লেখার অভ্যাসটা
তৈরি ছিল আর কি। একটা করে গান শেষ হতো, মানে একটা পর্ব শেষ হতো, আবার গান লেখার চাল, লিখে জমা দেওয়া, জমা দিয়ে এবার যিনি নিলেন তার সাথে একটা সিটিং। আর একটা বিষয় তোমাকে বলি, এটা খুব জরুরি, যেটা এই মুহূর্তে এটা আর একটা সেগমেন্ট, যে মৌলিক মৌলিক সৃষ্টি কেন হচ্ছে না এখন। আগে আমরা যেটা করতাম, মানে আমি আমার ইয়েতে দেখেছি, ধরো আমি গোপাল কর্মকারের কাছে, গোপালদার কাছে একটা গান দিলাম, গোপালদার সুরটা কম্পোজ করার পরে প্রথমে আমাকে ডেকে নিত, ডেকে নিয়ে প্রথমে গানটা আমাকে শোনাতো, যে গানটা আমি যে ভাবনায় লিখেছি তার সাথে যাচ্ছে কিনা। ঠিক আছে, ভীষণ জরুরি এটা, এটা ভীষণ জরুরি। এরপর ডেকে নেওয়া হলো তিনি যাকে, এটা শিল্পীটা নির্বাচন হচ্ছে সুরকার করতেন, বা কোনো সময় হয়তো আমার কাছ থেকে শুনতেন আর কি, যে অমুককে দিয়ে করালে কেমন হবে ব্যাপারটা, খুব ভালো হবে। এবার সেই শিল্পীকে ডাকা হলো, আমরা একটা সাথে বসলাম, এবং এই সিটিংটা শুধু একদিনের নয়, 3 দিন 4 দিন 5 দিন করে সিটিং করে, এটা যতক্ষণ না পারফেকশনে যাচ্ছে, মানে আউট অফ স্টুডিও সিটিং, কিন্তু নিজেদের মধ্যে একটা তৈরি হচ্ছে, একটা ডেভেলপ, একটা জন্ম নিচ্ছে শিশু আর কি। তারপরে কতটা সময় দেওয়া হতো, মানে আমরা দিতাম এটা, একদম তাই। আর এখন কি হয়েছে, একটা মানুষ 10টা কাজ করছে, সময় কম। এবার সেটা করতে গিয়ে তখন দেখা গেল, মানে তোমার কাছে এটা ইয়ে মনে হবে, আমি আকাশবাণীর নর্মস আমি ভেঙেছি, কিরকম, মানে জোর দিয়ে ভেঙেছি, এবং তার জন্য আমি সোজা ডিরেক্টরকে গিয়ে, স্টেশন ডিরেক্টর গিয়ে গোপালদা বলবেন না, গোপালদা অন বিহাফ ইয়েতে করে নি, অন বিহাফ স্টেশন আকাশবাণী, গোপালদা বলছে না এটা আমি বলতে পারবো না। এখানে আমাদের একজন খুব অতিথিযশা শিল্পী ছিলেন দীপক মুখোপাধ্যায়, তিনি মূলত রবীন্দ্রসঙ্গীতের শিল্পী। আচ্ছা, এবার এ মাসের গানে তার প্রথম ক্রাইটেরিয়া ছিল হচ্ছে আধুনিক গানের শিল্পীদের দিয়ে এটা হবে। এবার গোপালদা আমার একটা গান রেকর্ডিং করলেন, কম্পোজ করলেন, প্রশ্ন করো না কেন যে বেসেছি ভালো, গানের প্রথম লাইনটা। আচ্ছা, এবার কোথাও গিয়ে আমি শুনে আমি প্রথমেই বললাম, গোপালদা এটা শুড বি ইন মেল ভয়েস, এটা পুরুষ কণ্ঠ লাগবে, পুরুষ কণ্ঠ, সেই আবেগী কণ্ঠ লাগবে, ভরাট কণ্ঠ লাগবে। এবার খোঁজ, আধুনিক গানে আমি সেটা পাচ্ছি না, আধুনিক গানের শিল্পীদের মধ্যে সেটা পাচ্ছি না, সেই জায়গাটা নেই। আবার তো অডিশনে পাস করা হতে হবে, বেশিরভাগই একটু মেরি ধরনের গলা, এটা সেটা এই করতে করতে আমি তখন বললাম, দীপকদাকে ট্রাই করলে কেমন হয়, দীপক মুখোপাধ্যায়। দীপক মুখোপাধ্যায় আমার খুব প্রিয় শিল্পী একজন, রবীন্দ্রসঙ্গীতে। বললো উনি তো রবীন্দ্রসঙ্গীতে আর্টিস্ট, ও হোয়াট, উনি যদি গাইতে পারেন, আমরা যদি এসডির কাছ থেকে পারমিশন নিতে পারি, আমি যদি তাকে কনভিন্স করতে পারি যে কেন আমি চাইছি, তাহলে সেটা করা যেতে পারে। একদম একদম। তারপরে দীপকদাকে নিয়ে বসা হলো, আচ্ছা, দীপকদাকে নিয়ে বসে গানটা তোলানো হলো, এরপরে এসডির কাছে দুটো পক্ষে গেলাম, তার এরকম ব্যাপার, আমরা একটা পরীক্ষামূলক ভাবে এইভাবে করতে চাইছি, আপনি একবার রেকর্ডিংটা শুনে দেখুন, আপনার যদি মনে হয় যে না এটা ঠিক হচ্ছে না, ক্যান্সেল করে দেবেন। যেদিন রেকর্ডিং হয় উনি পারমিশন দিলেন, কন্ডিশন ওটাই যে আমার শুনে যদি ভালো না লাগে আমি এটা কিন্তু ব্রডকাস্ট করতে দেবো না, যেহেতু উনি ইয়ের আর্টিস্ট। এবার যেদিন রেকর্ডিং হয়, ফার্স্ট টেক ওকে, প্রথম টেক ওকে, আমরা দৌড়ে গিয়ে এসডি কে ডেকে নিয়ে আসলাম চেম্বার থেকে, স্যার শুনুন, গালে হাত দিয়ে বসে আছে ভয় ভয়, কি বলে সব শুনে টুনে নিয়ে উনি তাকাচ্ছেন আমার দিকে, যে তোমার মধ্যে ভাবনাটা এলো কেমন করে, আমাকে বলছে। আমি ঠিক কি জানি আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছে এই গানের জন্য এই ভয়েসটাই অ্যাপ্রুভ, ওইখানে লিখে দিলেন উনি সঙ্গে সঙ্গে। এটা একটা ইতিহাস আমার কাছে। তারপরে মানে এই যে রেডিওর সঙ্গে থাকতে থাকতে না, হৃদয়, কান, মাথা, মানে তিনটে কিন্তু
কিন্তু তৈরি হয়ে এই যায়। তিনটের কম্বিনেশন যদি ঠিক মতো না হয় তাহলে হয় এই না। যে এই যে সেন্সটা যে না এটা ওকে দিয়ে যাবে, এটা কিন্তু কান না, শুধু মাথাও না, এটা কিন্তু হৃদয়। হৃদয় আর কি, কারণ আমি ওই লোকটাকে জানি তো যে ওনার কাছ থেকে হ্যাঁ, উনি ওই এক্সপ্রেশনটা কিভাবে আনতে পারবেন। ঠিক ঠিক। এবং এখনো যখন গানটা শুনি, গানটা আমার কাছে এমনি, যেহেতু আকাশবাণীর রেকর্ডিং পরবর্তীতে ওই টেকনিক্যাল ব্যাপারগুলো তো একটু ডিস্টর্টেড আছে, কিন্তু গানটা আমার কাছে আছে, গানটা আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি আর কি। এখনো শুনতে আমার খুব ভালো লাগে। এটা গেল একটা পর্ব। আর আরেকটা যে তো তোমাকে বিশেষ উল্লেখযোগ্য দিক বলছিলাম, আমাদের এখানে একটা সময় বোধহয় 92 কি 93-তে শারদর্ঘ বলে আমাদের, সেই সময় আমি এসে গেছি। তুমিও ছিলে বোধহয়। হ্যাঁ, না মানে এটাতে ছিলাম না, মানে আকাশবাণীতে আমি আকাশবাণী তুমি করছো আর কি। হ্যাঁ, তখন যুব হ্যাঁ, তো তখন শারদর্ঘ আমাদের 1 মাসের একটা অনুষ্ঠান ছিল, প্রতিদিন শারদর্ঘের গানগুলো প্রচারিত হতো। এবং সেটার ব্যাপার ছিল আকাশবাণী এবং কলকাতার যৌথ কম্বিনেশনে আর কি, কোলাবোরেশনে বলবো আর কি, যে আমাদের এখানকার শিল্পীরা আকাশবাণীতে গিয়ে রেকর্ডিং করবেন, কলকাতার শিল্পীরাও এসে এখানে রেকর্ডিং করবেন। এবং আমার বিরাট সৌভাগ্য হয়েছিল গোপাল কর্মকারের সুরে আমার একটা লেখা গান বনশ্রী সেনগুপ্ত গিয়েছেন। বাবা, এই তো বিশাল ব্যাপার। বনশ্রী সেনগুপ্ত যখন গাইছেন গানটা, এখানে এসে গিয়েছিলেন, মানে সেই দিনের অভিজ্ঞতাটা না মানে ভোলার না আর কি। সেই যে গানটা, ওটা গান এখনো আমার কানে বসে আছে। আচ্ছা, লিরিকটা দুটো, লিরিকটা সেদিনের সেই টুকরো হাসি ভুলতে আজও পারেনি, এটা হচ্ছে প্রথম লাইন, প্রথম পংক্তিটা আর কি, প্রথম পংক্তিটা আর কি। মানে বনশ্রী সেনগুপ্ত গাইছেন, মানে স্বর্ণ যুগের সেই ইতিহাস সৃষ্টিকারী শিল্পী, মানে চিন্তা করা যায় না আর কি। মানে ভাবতে গেলে গাল কাটা। এখন তিনি প্রয়াত, কিন্তু কোথাও গিয়ে এখনো আমাকে, ওটাও আমার কাছে সংগ্রহে আছে। আচ্ছা, গানটাও তো নিশ্চয়ই, গানটাও সংগ্রহে আছে, কিন্তু একটু ডিস্টর্টেড। ওটাকে একটুখানি যদি কম্পিউটারে কিছু করে নেওয়া যায়। কম্পিউটার না করলেও মানে ও চেষ্টা করেছে অনেক ওটাকে ডেভেলপ করার। তুমি শুধু ইচ্ছে করলে তোমার এই প্রোগ্রামের মধ্যে মুখটুকুন একটু বাজিয়ে দিতে পারবো আর কি। আচ্ছা, হ্যাঁ, আমি তোমাকে শোনাবো, আফটার ইয়েতে করে শোনাবো, তোমার যদি মনে হয়। তো তারপরে একটা রেকর্ডিং অমর পাল, হ্যাঁ, অমর পালের একটা রেকর্ডিং। আচ্ছা, অমর পাল আমার লেখা গান একটা করেছেন, সেটা স্টুডিও, এই আকাশবাণী স্টুডিওতেই রেকর্ডিং হয়েছে। এই তো একেবারে দীপক দাসকে নিয়ে তো স্বর্ণ খনি, এগুলো তো জানার কথা, আমি জানতাম না, অনেকেই জানে না এটা। এগুলো মানে গল্প করতে করতে আড্ডাগুলির অন্দরমহলে আড্ডা দিতে বরাবরই একটু আমি প্রচার দিব, প্রচারের কথা না প্রচার দিব বলতে পারে, এটা কেউ যদি জানতে না চায় আমি জানাবো কেমন করে, ব্যাপারটা হচ্ছে সেইখানে আর কি। কিন্তু এখন এই ইতিহাসগুলো কি হয়, ইতিহাসটা তৈরি হয়, ইতিহাসটা স্মৃতির অতলে তলিয়ে যায় না, সেটাকে মাঝে মাঝে রিকল করা, যেটা মাঝে মাঝে পুরোনো বইটা খুলে দেখতে হয়, হলুদ হয়ে যাওয়া, সেটা তো হয়তো আমি নিজে দেখছি, আমি সবাইকে জানানো। এই যে আজকে তুমি এসছো বলে কিন্তু আমি এই ব্যাপারগুলো ভাবার মতন একটা পরিসর তৈরি হয়েছে, করতে হয়েছে আর কি। হ্যাঁ, এটা গেল তোমার, যদি তুমি গীতিকার হিসাবে দীপক দাসকে ইয়ে করো, সেটার একটা সেগমেন্ট। আর তুমি আকাশবাণীকে ধরেই যদি চলো, আর একটা সেগমেন্ট হচ্ছে আমার অ্যাজ এ প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, প্রচুর প্রোডাকশন আমি করেছি, প্রচুর। তার মধ্যে আমি ফিচার দিয়ে শুরু করি, প্রচুর ফিচার আমি করেছি। আমি তোমার এই যে কি বলে কুলিক পক্ষী নিবাস, তার উপর আমি ফিচার করেছি। আর আরেকটা ফিচার যেটা আমি করেছি সেটা হচ্ছে দিনহাটার গোসানি মারির উপরে, তখন ডিরেক্টর ছিলেন হচ্ছেন শ্রীপদ দাস। শ্রীপদ দা আমাকে নিয়ে গেলেন, দীপক এরকম ব্যাপার, দিনহাটা শহর থেকে 11 কিলোমিটার দূরে গোসানিমারি। গোসানিমারি হচ্ছে কামতাপুর রাজবংশের প্রাচীনতম সংস্করণ, মানে প্রথম রাজ্যপাট কিন্তু ওইখান থেকে, তার একটা বিশাল ইতিহাস রয়েছে ওখানে, বিশাল ইতিহাস, সেটা এক্সপ্লোর হয়নি আর কি। এবার সেখানে গিয়ে প্রথমেই যখন আমি ওই
ওখানে গেলাম, গিয়ে বিডিও অফিসের সাথে কথা বলে আমাদের যখন প্রথমে বললো যে আপনাদের আমরা রাজপাটে নিয়ে যাব, এবং আমার সৌভাগ্য যে ওই সময়টাতে আমার সঙ্গী হিসেবে যিনি ছিলেন, তুমি শুনলে খুব আনন্দ পাবে, হিতেন নাগ। হিতেন বাবু আমার সফর সঙ্গী ছিলেন, কারণ একজনকে তো লাগবে স্থানীয় গল্পটাকে, স্থানীয় যে ইতিহাসটাকে বর্ণনা করার জন্য। হিতেন বাবু এবং তার স্ত্রী দুজনে মিলে, এই চারজন মিলে আমরা চলে গেলাম হচ্ছে গোসানিমারি। এবার গোসানিমারিতে গিয়েই হচ্ছে অনেকটা উঁচুতে গিয়ে রাজপাট বলতে একটা বিস্তীর্ণ, মনে হবে যেন টিলার উপরে একটা বিশাল মাঠ। আচ্ছা, ওটা হচ্ছে রাজবাড়ি ছিল আর ছিল সেই সময়টা। এবং তার সাইড দিয়ে এখনো ইট গুলো দেখা যায়। এবং সেখানে গিয়ে যে রাজবাড়ির যে পরিকাঠামোটা, ধরো এন্ট্রান্স রাজবাড়িতে ঢুকতেই বিশাল পরীক্ষা করা, মানে ওটার মধ্যে কি হতো, জল ছেড়ে দেওয়া হতো শত্রু এলে, এবং জল ছেড়ে দেওয়ার যে সোর্সটা সেটা এখনো আছে। তুমি যদি আজকেও যাও, আজকেও গিয়ে দেখতে পাবে। ওটাকে ওই ইয়েটাকে খুলে দেওয়া হতো, সুইচ গেট বলা হতো ওটাকে, সুইচ গেট। যাহা মাত্র শত্রুর আক্রমণ হতো ওটাকে ওভারফ্লো করে দেওয়া হতো, যাতে ওটা পার করে না যেতে পারে আর কি। তো তারপরে রাজপথে সমস্ত ওগুলো জায়গায় ঘুরে এবার গিয়ে আমরা চলে গেলাম, ওখানেই আছে হচ্ছে গোসানিমারি মন্দিরটা, যার অবিকল রূপ হচ্ছে কামাখ্যা। আমাদের আসামের কামাখ্যার সাথে তো কুচবিহার রাজবাড়ির একটা বিশাল সম্পর্ক ছিল। তো মন্দিরটার গঠনটাই এমন, তুমি ধরো মন্দিরের শুরুতে ঢুকলে তো ওখানে বিশাল নহবত খানা আগে বসতো আর কি গেটের উপরে। এবার মন্দিরে ঢুকে তুমি একদম মন্দিরের ফার্স্ট পয়েন্ট থেকে আরম্ভ করে একদম গর্ভগৃহ অব্দি তুমি কিন্তু এখান থেকে সোজা দেখতে পাবে। সায়েন্স, তখনকার সায়েন্স এরকম ছিল, মানে সেটা কিন্তু অনেকটা দূর, অনেকগুলো ঘর পেরিয়ে, কিন্তু তুমি একদম গর্ভগৃহ অব্দি দেখতে পাবে। তার মানে সাধারণ মানুষ তাকে যে ওই মন্দিরের ঠাকুরের কাছে গিয়ে পৌঁছতে হবে না, দরকার নেই, তুমি এখান থেকেও তিনি দেখতে পাবেন। এই ভাবনা থেকেই কিন্তু ব্যাপারটা করা হয়েছে। এবং সেই সময়টাতে সেটার উপরে ফিচার হয়েছিল, সেই সময়টা ওটার উপরে ফিচার হয়েছিল। এবং সেই সময়টাতে তখনও প্রত্যেক বাড়িঘর খোঁড়াখুড়ি হলে না, ওই প্রাচীন যুগের জিনিসপত্র বেরোতো আর কি, আরে কড়াই এটা সেটা। এবার সেই ফিচারটা মানে এমন ভাবে আমার ভেতরে ঢুকে গিয়েছিল। এবং তার সাথে যেটা ছিল, মানে আমি কি করেছিলাম, ওটা পর্যটনের আলোয় গোসানিমারি এই ভাবনাতে করেছিলাম। এবার তুমি ওখানে যেরকম পর্যটনের, আমি যাইনি, আমার মনে হচ্ছে এখন কবে যাব, কেন যাই। এবার কি হচ্ছে, ওইখানে গোসানিমারিকে কেন্দ্র করে এবার আমাকে খোঁজ নিতে হলো যে সারাউন্ডিং, আমি একজন পর্যটক, আমি এসে এখানে আর কি পাবো। ওখানে একটা শালবাড়ি বলে একটা জায়গা আছে। শালবাড়ি মানে হচ্ছে প্রচুর শালের গাছ, ঘন জঙ্গলে ভরা, আর দুনিয়ার পাখির ডাক। আচ্ছা, তো সেখানে ঝিনুক তালুকদার এখন শিলিগুড়িতে আছে, গান গায়ও, গানের ভাবাইয়ার এখানকার আর্টিস্ট, তখন খুব অল্প বয়স ছিল। তো আমরা আমার খুব প্রিয় সঙ্গী শিল্পী। আমি তখন কি করলাম, ওখান থেকে ওটা করলাম। তারপরে আমি চলে গেলাম হচ্ছে ওখানে আদাবাড়ি ঘাট আছে। আদাবাড়ি ঘাট একটা ওই তোর্ষা নদীরই একটা শাখা বেরিয়েছে, ওখানে নৌকো আছে, নৌকো বিহারের ব্যবস্থা আছে। এবার তুমি যেতে যেতে তরমুজ ক্ষেত দেখতে পাবে, ঠিক আছে। এইবার আমি কি করলাম, ওই যে স্থানীয় একজন দোতারা শিল্পী, দোতারা বাজিয়ে যে গান করে, এরকম একজনকে আমি আমার নৌকায় উঠিয়ে নিলাম। আমার তো ভিজুয়াল কিছু নেই, আমার তো শুধু অডিও। একদম। এইবার আমি ওই নৌকায় চড়িয়ে আমি তুমি গান ধরো, দোতারা ওই যে ছলাৎ শব্দটা হচ্ছে ওই রিদমটা ধরে তুমি তোমার গানটা ধরো, তার সাথে আমি আমার ন্যারেশন যাবে। এই আবহে আমি একটা পরিক্রমা করে এলাম। যে আপনারা আদাবাড়ি ঘাটে এলে নৌকা বুক করতে পারেন, আপনারা এলে একজন এখানে ভাবাইয়া গানের শিল্পী নিতে পারেন, তাদের সাথে এই ভ্রমণটা করতে পারেন।
সেটা একটা হাইলাইটেড হলো, একেবারে সত্যিটা উঠে। একদম একদম। বাহ। এবার গিয়ে শালবাড়ির যে আবহাওয়াটা আমি পেলাম, ওই আবহাওয়াটার থেকে আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এটার সাথে একটা যদি গান আমি যদি যোগ করতে পারতাম, সেটা কিভাবে করা যায়। এই যাই হোক, এই শালবাড়ি টালবাড়ি সমস্ত করে, আর কামতাপুরের ইতিহাস তো বিরাট ইতিহাস, সেই ইতিহাসটা সম্পূর্ণ আমাদের হিতের নাগের সকণ্ঠে আছে। তো সেটা করে এসে যখন সন্ধ্যাবেলা এলাম, আমি তখনই হিতেন বাবু জিজ্ঞেস, হিতেন বাবু আমার একজন খুব ভালো মহিলা কণ্ঠের ভাওয়াইয়া শিল্পী লাগবে। তো তখন ঝিনুকের বাড়িতে আমাকে নিয়ে গেল, উনি নিয়ে গেলেন। ঝিনুকে গিয়ে বললাম, আমি তোমার কাছ থেকে একটা ইয়ে শুনতে চাই, গোয়ালপাড়িয়া, তোমরা গেলে কি আর আসবে, মোর মাহত বন্ধুরে। এবং সেটা সম্পূর্ণ খালি গলায়, শুধু দোতারা দূর থেকে একটা বাজবে। হ্যাঁ, দোতারা আবহাওয়াটা এই জন্যই যে তোমরা আমি কোথাও গিয়ে সেই শালবনে এইভাবে তৈরি করলাম জিনিসটা, যে দুটো ক্যারেক্টার শালবনে ঘুরে বেড়াচ্ছে, আর মেয়ের কণ্ঠে গানটা হচ্ছে, ছেলেটি সে ফিরে আসবে কিনা করে নিয়ে ওই মেয়েটি যেন ঘুরে বেড়াচ্ছে শালবন, শালবনটাকে এস্টাবলিশ করলাম। যাই হোক, এইভাবে এই অডিও ভিত্তি, মানে গানের দিকটাও মানে শুধু মানে লেখা নয়, আসলে কি হয় রিমি, তুমি তো ভালো মতনই জানো, আমরা তো অডিওতে কি করি, শব্দ কল্প আর কি, কল্পনাটাকে শব্দের মধ্য দিয়ে ছবিটা তৈরি করার চেষ্টা, একদম তাই। এবং সেখানে কিন্তু ইমাজিনেশনটা কাজ করে ভীষণ ভীষণ। তো সেই চেষ্টাটাই করে এসেছি এতদিন ধরে। মানে এই গল্প না শেষ হয় না, তাই না? এই গল্প শেষ হয় না। আর আজকে নতুন ভাবে কিন্তু আমাদের দর্শক শ্রোতারা নতুন ভাবে কিন্তু দীপক দাসকে পেলেন। হ্যাঁ, দীপক দাসের আরো অনেক পরিচয় রয়েছে, সেগুলো আবারও কখনো অন্য কোনো পর্বে হবে। অবশ্যই। এবং একটি তোমাকে অনুরোধ থাকলো, যখন তুমি এই পর্বটা ধরেছো, কেননা বলছি যে আমি সবসময় যেটা স্বীকার করি যে আজকের আমি যেটুকুন, যে সামান্যটুকুন আমার যেটা, সেটা কিন্তু ডিউটি আকাশবাণী। আকাশবাণী আমাকে অনেক দিয়েছে, অনেক শিখিয়েছে। তো আকাশবাণীর আর একটা অন্যতম পর্ব আমার জীবনে, সেটা হচ্ছে নাটক। একদম, সেখানে শব্দকে কি করে ব্যবহার, সেখানে নাটকের প্রোডাকশনের অনেক মজার মজার গল্প আছে, সেটা নিয়ে আর একটা এপিসোড তুমি ইচ্ছে করলে করতে পারো পরবর্তীতে। সব হবে। ভীষণ ভালো লাগলো কিন্তু দীপকটা এত অভিজ্ঞতা, সবটা আমারও জানা ছিল না, বিশেষ করে অমর পাল, তাই না, এগুলো ব্যাপার মানে একটা বিশাল ব্যাপার, মানে আজকে আমরা মনে হয় দিতে পারলাম আর কি। আড্ডাগুলির অন্দরমহলের এই পর্ব আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। নমস্কার। নমস্কার।